প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো জামালপুর জেলা সমিতির ইউএস ইনকার প্রেসিডেন্ট এমডি আবু বকর সিদ্দিকের সাথে। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ভালো আছি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, সেই সাথে যারা দেখছেন এবং এটিএন এর দর্শকবৃন্দ সহ এবং এটিএন এর কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। শুরুতেই আপনার কাছে আমি আমার প্রশ্ন যে জামালপুর সমিতি ইউএস ইনকের প্রতিষ্ঠা কি উদ্দেশ্যে আসলে হয়েছিল এবং কবে হয়েছিল? থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমরা প্রবাসে থাকি, আমরা সবুজ পাসপোর্ট নিয়ে এই দেশে এসেছি। এই দেশে আসার পরে নর্মালি বাঙালিরা একটা সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে চলতে চায়, কারণ আমরা বাংলাদেশ থেকে এসেছি, অনেক বড় একটা কমিউনিটি ছেড়ে এখানে এসেছি আমরা। তো প্রত্যেকটা জেলারই কিন্তু এক একটা সংগঠন আছে। সো জামালপুর জেলার একটা সংগঠন, যে উদ্দেশ্যে আমরা সংগঠিত হয়ে জামালপুরের মানুষ একসাথে চলব এবং একজন আরেকজনের দুঃখে পাশাপাশি আমরা থাকব এবং কমিউনিটির বিনির্মাণে আমরা একে অপরের জন্য কাজ করব। এই উদ্দেশ্য নিয়েই আমাদের জামালপুরের কিছু সিনিয়র ভাইয়েরা 1996-এ জামালপুর জেলা সমিতি ইউএস ইনকে প্রতিষ্ঠাতা করেন। ধন্যবাদ আপনাকে। আর এই যে প্রবাসে দেখি আসলে এত সমিতি, এত সংগঠন, প্রতিটা জেলা উপজেলার শুধু একটি করে না, এক একটা জেলা বা উপজেলায় দেখা যায় দুটো তিনটা করে সমিতি। এটা আসলে কেন? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। অ্যাকচুয়ালি আমি অ্যান্সারটা এইভাবে দিতে চাই। আপনি জানেন যে একটা ফ্যামিলিতে যদি 5টা ভাই থাকে, তাদের মধ্যেও কিন্তু একটা মতবিরোধ থাকে, একটা মতজ্ঞ থাকে, তাদের একজন আরেকজনের সাথে কিছু বিষয় থাকে, যার কারণে কিন্তু তাদের ভিন্ন থাকে। অনুরূপভাবে প্রবাসে আমরা জামালপুরের সন্তান হলেও এক একজনের মত বা এক একজনের অপিনিয়ন বলেন, এক একজনের চিন্তাধারা বলেন, সেটা ডিফারেন্ট থাকে। এটা একটা বিষয়, এটাও একটা বিষয় যে একজন আরেকজনের সাথে ওইভাবে আমরা, এখানে পদের বিষয় থাকে, সংগঠনের ধরেন কিছু চিন্তাধারার বিষয় থাকে, একজন আরেকজনের সাথে মতবিরোধ হওয়ার কারণেই কিন্তু আমাদের এই সংগঠনগুলা একই জেলায় 2-3টা করে সংগঠন হচ্ছে। বাট আমি মনে করি যে এই জিনিসটা থাকা উচিত না। অবশ্যই, কারণ একটা জেলাতে ধরেন 2টা বা 3টা সংগঠন, বাংলাদেশের মানে আমি যেহেতু আমাদের কমিউনিটি নিয়ে কথা বলছি, বাংলাদেশ প্রবাসে অনেক জেলা উপজেলা থেকে লোকজন এসছে ইউএসএ তে। তো দেখা যায় যে বাংলাদেশে অনেক জেলা, অনেক উপজেলা, তো একটা জেলার যদি 2টা-3টা করে থাকে, ইটস নট গুড আসলে। মানে এটার একটা জেলার আমার মনে হয় একটাই সংগঠন বা সমিতি থাকা উচিত। এখন সেই ক্ষেত্রে এগুলো আমাদের আসলে প্রিভেন্ট করা উচিত, কারণ হলো আমাদের বসে এটা সলভ করা উচিত। আজকে হয়তো কিছু বিষয় আমার ভাইয়ের সাথে আমার মিল হলো না, বা আমার মতের সাথে তার মিলল না, সে আরেকটা জায়গায় আরেকটা সংগঠন করবে, যেটা জামালপুরের নাম দিই, এটা আমার মনে হয় ভালো না। কারণ হলো যে এটা যদি আমরা বইসে মিল করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা ভালো হয়। আর ধরেন একটা সমিতি, একটা জেলাতে 2-3টা সমিতি থাকলে আলটিমেটলি কিন্তু এটার মানে মূল্যায়ন কমে যায়, ভ্যালুটা ব্যাড ইফেক্ট হয় আসলে। এটা ব্যাড ইফেক্ট হয়, এটা মানুষের কাছে একটা নেগেটিভ নিউজ যায়। তা আপনি জামালপুর সমিতির প্রেসিডেন্ট হিসেবে আপনি কি এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যে যারা ধরেন এক একটা, আমি জানি না জামালপুর সমিতির কয়টা সমিতি মানে সংগঠন আছে, তো কথা আলোচনার মাধ্যমে এটাকে যদি মিনিমাইজ করে একটা করা যায়, সেরকম কোনো পদক্ষেপ কি নিয়েছেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমরা অনেকবারই চিন্তা করেছি এইভাবে এবং বসেছি সেভারাল টাইম। বাট ওই যে বললাম যে ভাই ভাইয়ের মধ্যে একটা মতবিরোধ, একটা কি বলা যায়, একটা জিনিস চলে আসে। তো আমরা চেষ্টা করছি, আমাদেরও এরকম ধরনের কিছু প্রবলেম চলছে, আমরা চেষ্টা করছি যে ইন ফিউচারে এটা ওভারকাম হয়ে যাবে আমাদের। আমি আপনাদের মাধ্যমে আমার অন্য ভাই যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব, আসেন
একসাথে আমরা এক ছাতার তলে বসে, জামালপুরের সন্তান আমরা, একসাথে বসে একই সংগঠন করে আমরা এগিয়ে যাই, এবং প্রবাসী আমরা যারা আছি, প্রবাসী জামালপুরা এক হয়ে আমরা চলি। অবশ্যই। আর এই যে দেখা যায় কি বিভিন্ন সমিতিগুলো এখানে মানে নিউ ইয়র্কে দেখা যায় যে সামার এলেই সমিতিগুলো বিভিন্ন জেলার, জামালপুর হতে পারে, গাজীপুর, নারায়ণগঞ্জ, এক একটা সমিতি দেখা যায় যে একটা উৎসব সামার এলেই তারা পিকনিক করে সমিতি থেকে। হ্যাঁ, সামার এলে পিকনিক, উইন্টারে দেখা যায় পিঠা উৎসব, রমজান মাসে ইফতার পার্টি। এর বাইরে আসলে আপনাদের সমিতি বা সংগঠন কিছু করে কিনা, না, থ্যাংক বা ইউ, সেবামূলক কিছু আপনারা করেন কিনা? থ্যাংক ইউ। এটা খুবই ভালো একটা কোশ্চেন। দেখেন, প্রবাসে কাজ করার অপরচুনিটি কিন্তু অনেক, রাইট। এখানে অনেক অপরচুনিটি। আজকে যদি আপনি 20 ইয়ার্স ব্যাকে যান, এখানে আমাদের কিছু লিমিটেশন ছিল, আমাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম, আমরা মেইন স্ট্রিমে যেতে ভয় পাইতাম। তারপরে ধরেন আমাদের বাঙালিদের দুইটা জিনিস এখানে বেশি হইতো, আইদার এখানে আসার পরে ইয়েলো ট্যাক্সি, আইদার রেস্টুরেন্ট, এর মধ্যেই কিন্তু আমাদের বাঙালি একটা সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, অড জব। বাট আপনি থিঙ্ক ইজ, আবার ধরেন আপনি ইন্ডিয়ানদের কথা চিন্তা করেন, চাইনিজদের কথা চিন্তা করেন, তারা এখানে এসে পড়াশোনা করে এবং তারা এখানে আইটির জবগুলো, আজকে দেখেন ইন্ডিয়া, আমেরিকা এত উন্নত কান্ট্রি, তারপরে কিন্তু ইন্ডিয়া, আমেরিকাতে, বিশেষ করে ইউএসএ 80% আইটি জব তাদের দখলে। আপনি ধরেন চাইনিজদের কথা চিন্তা করেন, বড় বড় সেক্টরগুলোতে, হোম কেয়ার সেক্টর বলেন, বড় বড় সেক্টরগুলোতে চাইনিজদের দখল। বাট আমাদের কমিউনিটি কিন্তু এই সাইডটা আমরা অনেক পিছনে আছি। তা আমরা যারা সংগঠন করি, এই সংগঠনগুলোর উচিত হইল যে এখানে আমাদের পিপল তৈরি করা, এখানে আমাদের যোগ্য মানুষকে তৈরি করা। প্রত্যেকটা সংগঠন শুধু পিকনিক, ধরেন কি বলা যায়, ইফতার এবং আরো দুই একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা যদি এডুকেশন প্রোগ্রামগুলো করি, আই মিন দিক নির্দেশ, সেবামূলক আমাদের যে জেনারেশন যারা আছে তাদেরকে আমরা একটা শিক্ষামূলক, এখানে একটা আইটি ট্রেনিং করে এখানে ভালো জব করা যায়। এখানে বাংলাদেশ থেকে যারা এখানে গ্রাজুয়েশন করে এসছে বা মাস্টার্স করে এসছে, এখানে সার্টিফিকেটটা যদি এভ্যালুয়েশন করে, এখানে যদি সার্টিফিকেটটা আপনার ট্রান্সফার করে, এখানে যদি আপনার দুই একটা কোর্স করে একটা সিটি জব পাওয়া সম্ভব। যদিও এগুলো এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ আপনি দেখে থাকবেন যে প্রচুর পরিমাণে বাঙালি কিন্তু এখন পুলিশ অফিসার, বড় বড় পোস্টে, সিটি জবে আছে, ফেডারেল জবে আছে, ফেডারেল জবে আছে। তো এগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এগুলো আমাদের যে আমাদের পরের যে জেনারেশন, আমাদের আপনি দেখে থাকবেন, আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে কিন্তু তারা দে আর ডুইং ভেরি গুড, তারা কিন্তু খুবই ভালো করছে, তারা ফার্স্ট বয় সেকেন্ড বয় হচ্ছে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের কমিউনিটিতে দেখা যায় যে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে, কারণ এখানে দেখা যায় কি যে ইউএসএ তে এখানকার এরা কিন্তু পড়াশোনার ব্যাপারটাতে একটু পিছিয়ে, মানে ওরা কিন্তু হাই স্কুলের পরে আর পড়ে না, ওরা জবে ঢুকে যায়, বা কিন্তু আমাদের বাংলাদেশি ওরা স্টুডেন্ট হিসাবেও আসে এবং যারা আসে তারা পড়াটাকে অনেক প্রায়োরিটি দেয়। আমরা যারা দীর্ঘদিন এই প্রবাসে আছি তাদেরকে সঠিক গাইড করা, এবং ধরেন আজকে একটা মাস্টার ডিগ্রি করে বাংলাদেশ থেকে এসছে, সে এসে কোনো দিক নির্দেশনা পায় না। তার ধরেন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে হলো, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা। সো এখানে আমরা সবসময় ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের কথা বলছি যে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে, বাট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার কাছে তো আমার জন্য বাংলা। তো আমরা সবসময় কিন্তু ইংলিশ ফেস করতে আমরা ভয় পাচ্ছি। আমাদের কিন্তু প্রচুর ব্রিলিয়ান্ট যারা এখানে মাস্টার ডিগ্রি করে আসে, তারা কিন্তু প্রচুর ব্রিলিয়ান্ট, তারা একটা কোর্সে ভর্তি হোক, তারা একটা আইটি জব করে। আসলে যেটা হয় আমার কাছে মনে হয় কি যে এই যে ইংলিশ বলতে পারাটা সবাই একটা ইয়ের মধ্যে থাকে, একটা জড়তা, একটা ভয় ভীতি কাজ করে। এটা আসলে সবকিছু কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, আমরা ইউজ টু না, দ্যাটস ওয়াই। আমরা ইউজ টু হলে কিন্তু সবাই, এটা কিন্তু ডাজন্ট ম্যাটার যে ইংলিশে কথা বলতে পারাটা, কিন্তু আমরা যেহেতু ইউজ টু না, দ্যাটস ওয়াই প্রবলেমটা হয়। আপনি ধরেন এখানে প্রচুর সংগঠন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, ধরেন আমাদের বাংলাদেশে তো 64টা ডিস্ট্রিক্ট, এখানে 64টা সংগঠন তো আছেই, আবার আপনি যেটা এর বেশিও আছে, ইভেন দ্য উপজেলা পর্যন্ত আছে। এটা আমি নেগেটিভ নিচ্ছি না, এটা খুব ভালো জিনিস। আপনি যে বাঙালি, আপনি সবুজ পাসপোর্ট নিয়ে দেশে এসেছেন, সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে আপনার কমিউনিটিকে ডেভেলপ করার জন্য কিন্তু ভূমিকা রাখবে। তো এই ভূমিকাটা কি? আপনি যখন
একটা কম্পিউটার কোর্স চালু করলেন যে ঠিক আছে আপনি জামালপুর জেলায় আমি ফাইন্ড আউট করি, যেহেতু আমার 7টা উপজেলা নিয়ে একটা সমিতি, এখানে একটা সংগঠন, সেখানে আমি 50টা ছেলেকে আমি ফাইন্ড আউট করে তাদেরকে আমি একটা প্রপার গাইডলাইনের জন্য আমি রেডি করি। আমি এটা আইটি, কেউ এক্সপার্টিজম তার আইটিতে, কেউ এক্সপার্টিজম তার ধরেন অন্য কিছুতে, বা পুলিশ অফিসার আছে, আইটি আছে, সিটি জব আছে, তাকে আমরা ওই গাইডলাইনগুলো, তারপরে ধরেন আপনার এখানে শিক্ষা কিন্তু খুব ইজি, আপনার প্রত্যেকটা কলেজগুলোতে ছোট ছোট আপনার কোর্সগুলো আছে, এই কোর্সগুলা করে করে আমরা যদি তাকে গাইড দিই যে ইটস ওকে, তুমি আইসেই হয়তো $3,000 বেতনে তুমি একটা আইটি, আসলে এখানে তো সেই গাইডেন্সটার অভাব। এই গাইডেন্সটা আমি প্রত্যেকটা সংগঠনকে রিকোয়েস্ট করব, এই জিনিসগুলা যদি করি আমরা, তাহলে আমাদের বাঙালি কমিউনিটি কিন্তু দ্রুত এগিয়ে যাবে। আজকে দেখেন আমরা এত বাঙালি এখানে, এত বাঙালি, বাট মেইন স্ট্রিমে আমাদের প্রতিযোগিতা করার মতো লোক এখন আমাদের নাই। হয়রেস আমাদের চেয়ে কম কমিউনিটি নিয়ে আপনাদের মেইন স্ট্রিমে দেখেন অনেক হচ্ছে, নির্বাচন করছে, অনেক কাজ করছে। তো এটা আমাদের আস্তে আস্তে হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আপনি 10 বছর আগের আর 10 বছর পরে এখন অনেক ডিফারেন্স। আপনি যে কোনো সেক্টরে যাই দেখবেন যে বাঙালি আছে। তো ইনশাল্লাহ এটা হয়তো আরো বাড়বে। সো এই আমি রিকোয়েস্ট করব সবাইকে, বা আমার জামালপুরের যারা এই আমার অনুষ্ঠানটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এই জামালপুরের মানুষগুলা আমরা যদি এইভাবে একটু গাইডেন্স দিতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেক লোকজন এখানে উঠে আসতে পারবে, আমি বিশ্বাস করি এটা। আপনার এর জন্য শুভ কামনা থাকলো যে আপনি এটা একত্রিত করতে পারেন, সেইটা আমরা চাইবো। আমি আরেকটু আপনাকে জানতে চাই যে আপনি জামালপুরের কথা বললেন যে সব লোকজন ওভারঅল, তো আসলে ইউএসএ তে নিউ ইয়র্কে জামালপুরের লোক সংখ্যা আসলে কত? মানে জাস্ট একটা মিনিমাম একটা, এটা 10 থেকে 12,000 হিউজ 10 থেকে 12,000 লোক আমরা বাস করি এখানে। আচ্ছা, আর এই যে আপনাদের মানে সামার এলেই তো পিকনিক বা ইয়ে হয়, তো আপনাদের তেমন কোনো প্ল্যান আছে কিনা? এই সামার তো চলে এসছে। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। তো আমার জামালপুর জেলা সমিতি ইউএসএ এর পিকনিক হলো জুলাই 19, 2026 বেলমন লেক স্টেট পার্কে আমাদের এই পিকনিক হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে, এটিএন এর মাধ্যমে আমি জামালপুর জেলা সমিতির জামালপুর জেলার সকল ভাই বোনদেরকে আমি দাওয়াত দিচ্ছি, ইনভাইট করছি। সেই সাথে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকেও আমি ইনভাইট করছি, আপনারা আসেন, আমাদের পিকনিকে উপভোগ করেন। এখানে অনেক লোকজনই থাকবে। সবচেয়ে বড় আকর্ষণ হলো জামালপুর জেলা সমিতির যেদিন পিকনিক 19 জুলাই, ওই দিন আবার ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা। তো ওয়ার্ল্ড কাপের ফাইনাল আমি বিগ স্ক্রিনে, এলইডির মাধ্যমে বিগ স্ক্রিনে দেখাবো। সেখানে মজাদার খাবার থাকবে, বিভিন্ন ধরনের খেলা থাকবে, তারপরে র্যাফেল ড্র থাকবে। সো আপনারা সবাই আসেন, এনজয় করেন, এবং আমরা সবাই এক ছাতার নিচে দাঁড়িয়ে আমরা এনজয় করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি কি জামালপুর সমিতির অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি কি শুধু জামালপুর সমিতির জন্যই কাজ করে থাকেন আপনাদের সংগঠন, নাকি পুরো বাংলাদেশ সোসাইটির জন্য কাজ করে থাকেন? ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখেন, আমার কিছু পরিচয় হলো যে আমি আজকালটার সাথে জড়িত, আজকাল নিউজ পেপার, নিউ ইয়র্কে, এদের সাথে জড়িত। পাশাপাশি আমি আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য, আমি জয়েন্ট সেক্রেটারি সেখানে। আবার লায়ন্স ক্লাব, যেটা আপনি জানেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব, একটা প্রেস্টিজিয়াস ক্লাব, সেখানে আমি ইলেক্ট জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচন করেছি, সেখানে আমি ইলেক্টেড হয়েছি। আরও কিছু সংগঠনের সাথে জড়িত। আমি ট্রাই করি, অ্যাকচুয়ালি শুধু জামালপুর না, আমি চেষ্টা করি যে আমাদের কমিউনিটির যে কারো যে কোনো প্রবলেম হলে বাংলাদেশি কমিউনিটির একটু চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর জন্য, এটা বিশাল ব্যাপার, চেষ্টা করি একটু তাকে হেল্প করার জন্য। পাশাপাশি জামালপুরের মানুষের, ধরেন আপনি একটা কোশ্চেন করেছিলেন এর আগে যে আপনি আর কি কি করেন, ধরেন আমরা পিকনিক এবং ইফতার এবং পাশাপাশি তার বাইরেও বাংলাদেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হলে আমরা সেখানে বাংলাদেশের, আপনি জানেন যে বাংলাদেশের সাবস্ট্যান্ডার্ড মানক অনেক বেশি,
অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি সেবামূলক কাজ করে থাকেন, একটা চেষ্টা করি। পাশাপাশি ধরেন বাংলাদেশের যে কোনো নির্বাচন, সংসদ সদস্য নির্বাচন, সেখানেও আমরা একটা ভূমিকা রাখার চেষ্টা করি। বা যে কোনো একটা প্রবলেম, কেউ মারা গেছে বা প্রবাসে কেউ অসুস্থ হয়েছে বা মারা গেছে, আমরা চেষ্টা করি সেখানে তার পাশে দাঁড়ানোর জন্য। যে কেউ মারা গেলে আপনারা কিন্তু আপনাদের সমিতির থেকে কি আলাদা করে কোনো কবরস্থান বা এরকম কিছু আছে? থ্যাংক ইউ। এটা আমাদের প্ল্যানে আছে। বাই দিস টাইমে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা জামালপুর জেলা সমিতির মাধ্যমে আমরা প্রায় মোরলেস 100+ কবরের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং জামালপুর জেলা সমিতির মাধ্যমেই আমরা একটা ভবন ক্রয় করার জন্য আমরা ইনশাল্লাহ সংগঠিত হচ্ছি এবং খুব দ্রুতই। সেটা কিসের, মানে ভবনটা কিসের জন্য? মানে ভবনটা হলো সমিতির জন্য একটা ভবন, একটা ঘর, একটা যেটা সেখানে জামালপুরের মানুষরা একত্রিত হবে এবং সেখানে বিভিন্ন ধরনের সেবামূলক জিনিস থাকবে। সেটা আমরা চেষ্টা করছি, সেটা ইনশাল্লাহ করব। দেখা গেল যে আপনি যদি স্থায়ী একটা ঠিকানা থাকে, ধরেন জামালপুর জেলা সমিতির প্রত্যেকটা সদস্য তো বিভিন্ন অ্যাড্রেসে থাকে। আপনি যখন একটা জামালপুর জেলা সমিতির নামে একটা ভবন থাকবে, তখন অ্যাটলিস্ট নতুন কেউ যখন আসবে এই প্রবাসে, তখন সে জানতে পারবে বা বাংলাদেশ থেকেই জেনে আসবে জামালপুরের সন্তান হিসেবে যে জামালপুর জেলা সমিতি নিউ ইয়র্কে একটা আস্থা থাকবে, যে সেখানে কমিউনিকেট করলে আশ্রয়স্থল। হ্যাঁ, সেখানে একটা, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। আমাদের যারা ভাই আছে, যদিও আজকে আমার সেক্রেটারিও থাকার কথা ছিল, উনি শারীরিকভাবে একটু অসুস্থ, আসতে পারে নাই। তাছাড়া আমাদের এই জামালপুর জেলা সমিতি যারা প্রতিষ্ঠিত করেছে 1996, আমাদের সিনিয়র ভাই যারা আছেন তাদেরকে আমি আপনার মাধ্যমে প্রায় বিগত 30 ইয়ার্স ধন্যবাদ দিচ্ছি। যারা বেঁচে আছেন তাদের জন্য শুভকামনা, এবং যারা নাই আমাদের সাথে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কারণ অলমোস্ট 30+ ইয়ার্স ধরে জামালপুর জেলা সমিতি খুব ঐতিহ্যের সাথে, খুব আপনার গর্বের সাথে আমরা নিউ ইয়র্কে রান করছি। ধন্যবাদ আপনাকে। তো এই যে আপনি বললেন আপনি অনেক কিছুর সাথে সম্পৃক্ত আছেন, অনেক সংগঠন, লায়ন্স ক্লাব, বিভিন্ন কিছুর সাথে আপনি সম্পৃক্ত। এর বাইরেও জানি যে আপনি আপনি একজন হোম কেয়ারের ওনার, একটি হোম কেয়ার আছে আপনার। তো এত কিছু করে আসলে কিভাবে মেনটেন করেন বা সময় দেন কি করে? সময় ম্যানেজ করা যায়। আর তাছাড়া ধরেন আমি খুব একটা বড় না, ধরেন হোম কেয়ার ঠিক আছে, বাট যদি একটু প্ল্যান করে চলা যায়, যে এলোমেলো না চলে, আপনি ঘুম থেকে কয়টায় উঠবেন, আপনি কাজ স্টার্ট করবেন কিভাবে আপনার ইম্পর্টেন্সি, আপনার অনেকগুলা ইম্পর্টেন্স থাকবে, আপনার ফ্যামিলি লাইফ আছে। আলহামদুলিল্লাহ আমার 2টা বাচ্চা, আমার সংসার, আমার একটা ছেলে একটা মেয়ে। সো আমার তো অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ থাকে, তার মধ্যে আপনার ভেরি আর্জেন্ট কোনটা। সো আপনি যদি ওইভাবে প্ল্যান করে চলেন, তাহলে আমার মনে হয় যে সবকিছুই আপনার জন্য ইজি হয়ে যাবে। সো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি যখন ঘুমাইতে যাবেন, তখন যদি আপনি শুধু প্ল্যানটা করেন যে সকালে আমার কি কাজ, তাহলে আপনি কিন্তু একটা গাইডলাইন রাত্রে পেয়ে গেলেন। আপনি নিজের সাথে একটা প্ল্যান করে নেবেন যে আমি সকালে ঘুম থেকে উঠে আমি কি কাজটা স্টার্ট করব, আমার কি ইম্পর্টেন্সি আছে। তো এইভাবে যদি প্ল্যান করে চলা যায়, তাহলে আমার মনে হয় যে তার জন্য খুবই ইজি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনি আজকে আপনাকে বলতে চাই যে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, ছোট করে বলতে পারেন। আমি যে জিনিসটা বলবো, আমি আবারও বলবো এই কথাটা, 3rd টাইম বললাম, যে আমরা থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি, একটা গরিব দেশ থেকে, গরিব আমি বলবো, সবুজ পাসপোর্ট নিয়ে এই দেশে এসেছি। এই দেশটা অনেক আগানো, এখানে হিউজ অপরচুনিটি। এখানে যদি আমরা অড জব থেকে বেরিয়ে এসে আমরা আমাদের আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে হিউজ পটেনশিয়ালিটি দিয়ে এখানে পাঠিয়েছেন। সো আমরা যারা এখানে আমেরিকা এসছি, আমরা মনে করি প্রত্যেকটা মানুষ এখানে যোগ্য। আমরা যদি নিজের সাথে একটা কমিউনিকেশন করি, নিজের সাথে নিজের অ্যাকাউন্টেবিলিটি, নিজের জবাবদিহিতামূলক যদি আমরা নিজের কাছে করি যে আমি সারাদিন আজকে কি কাজ করলাম, আমার কি কাজ করা উচিত ছিল, আমি আমার ফ্যামিলির জন্য কি করলাম, আমি আমার কমিউনিটির জন্য কি করলাম। যেহেতু আমার একটা দায়বদ্ধতা আছে, যেখানে হয়তো আমি এগিয়েছি
বাট আমার সাইটে আর অনেক লোক আছে কোনো না কারণে তারা আগাইতে পারে নাই, তাদেরকে আমার গাইডেন্স দেওয়া এবং তাদের নিজের ইয়ে থেকে এখানে অনেক সুযোগ আছে। বারবার একটা কথা বলছি যে আপনারা যদি মনে করেন অড জব থেকে বেরিয়ে আপনারা যদি ছোট ছোট কোর্স করেন, এখানে ছোট ছোট কোর্স করে যদি আপনার সিটি জব করেন, পুলিশ জবগুলো এখানে কোনো বয়স লাগে না, অনেক অপরচুনিটি, আইটির জবের কোনো বয়স লাগে না। সো এগুলা যদি আপনাদের সন্তানকে যদি আপনি প্রপারলি ওইভাবে গাইডলাইন দিয়ে যদি এখানে, তাহলে আমাদের কমিউনিটিটা অনেক ডেভেলপ হবে, আবার আমরা অনেক ইন্ডিয়া এবং চাইনিজের মতো আমরাও এগিয়ে যেতে পারবো। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।